তুহা জানিস, শুনলাম তোর স্বামী নাকি বোবা। চাচাতো বোন সুমাইয়া আপুর বলা কথাটা শুনেও আমার তেমন ভাবাবেগ হলো না। আমার ঠোঁটের কোণে তখনও সূক্ষ্ম হাসি বিদ্যমান। এই মানুষটার হাত ধরে যখন আমি মুক্তির পথে পা বাড়াবো, তখন তার দোষ ধরে আমার কি লাভ? সে আমাকে মুক্ত করবে এই নরক থেকে। অবশেষে সৎমায়ের কবল থেকে রক্ষা পাবো কথাটা ভাবলে মনে অদ্ভুত একটা শান্তি মেলে। তাও কৌতূহল দমাতে না পেরে সুমাইয়া আপুকে বলি, তুমি জানো কিভাবে আপু? আরে তোর জামাইকে যখন কবুল বলতে বলছে, কবুল বলে নাই। এই বাড়িতে আসার পর তার মুখ থেকে একটা কথাও বের হয় নাই। তোদের এখন কোর্ট ম্যারেজ হয়েছে। আইনগত দিক থেকে তোরা স্বামী স্ত্রী হলো, ইসলামিক দিক থেকে না। মুচকি এসে কথাটা বলে সুমাইয়া আপু। যেন আমার স্বামী বোবা এই কথাটা শুনে সে খুব খুশি। অবশ্যই খুশি হলেও হতে পারে। এই দুনিয়ায় আমার ভালো যে কেউ দেখতে পারে না তা জানা আছে আমার। আপু এই কথাটা শুনে অবাক হইনি আমি। একটু হলেও ধারণা আছে যে মানুষটা আমাকে বিয়ে করবে, সে কখনো নিজের ইচ্ছে বিয়েটা করবে না। তাই হয়তো কবুল বলার সময় কোনো কথা বলেনি সে। তাই সবাই হয়তো ভেবে নিল যে মানুষটা বোবা। এইসব এখন আর আমাকে ভাবায় না। আমি শুধু এখন একটা কথা ভাবতে থাকি সারাক্ষণ, কখন মুক্তি পাবো এই বাড়ি থেকে। দিনের প্রথম প্রহর, কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি আমি। ঘর উঠান ঝাড়ু দিয়ে মাটির চুলায় রান্না বসাই। একটু পরে উঠে সবাই নাস্তা করবে তার আয়োজন করছিলাম আমি। রান্না যখন শেষ পর্যায়ে তখন পাশের বাড়ির ঋতুর আম্মা আসে। এসে আমার পাশে বসে একগাল হেসে বলে, আম্মা জান, চাচিরে 1 বোতল সয়াবিন তেল দাও, তোমার চাচা আইজি বিকালে নিয়ে আসবে, তখন চাচি দিয়া যাব। চাচির কথা শুনে ভয়ে ভয়ে তাকাই তার দিকে। তেল দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু যখন তেল দেওয়ার কথা সৎমা শুনবে তখন আমার পিঠের ছাল তুলবে। তাই আমি আমতা আমতা করতে থাকি। চাচি হয়তো আমার মনের কথা কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলে, তুমি চিন্তা কইরো না আম্মা, কেউ জানবে না, চাচি কাউরে জানাবো না, খুব দরকার যে আম্মা। মা তখনও ঘুমে বিভোর, তাই আমি কিছু না ভেবে তাকে তেল দিয়ে দেই। রান্না শেষে টেবিলে সবকিছু গুছিয়ে রাখি। তার কয়েক ঘন্টা পর আব্বা নাস্তা করে দোকানে চলে যায়। তুলি তুহানকে নিয়ে আম্মা স্কুলে যায়। আমি এর ফাঁকে সবকিছু গুছিয়ে নাস্তা করতে বসি। এক টুকরো রুটি চিয়ে মুখে তুলবো, তখনই হঠাৎ আম্মা এসে আমার চুলের মুঠি ধরে কয়েক ঘা লাগিয়ে দেয়। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। কেন মারছে সে আমাকে কথাটা একটু হলেও আন্দাজ করতে পেরেছি ইতোমধ্যে। তাও কাঁদলেও এখন আর চোখ থেকে পানি পড়ে না। কাঁদতে কাঁদতে দু চোখ ক্লান্ত আজ। আম্মু কয়েকটা গালি দিয়ে বলে, সংসারের চাল তেল কি তোর নাগর কিনে দেয়? তোর সাহস হয় কিভাবে বাহিরের মানুষের তেল দেওয়ার? নিজেই তো বাপের ঘাড়ের ওপরে বসে খাচ্ছিস, তাও পেট ভরে না, মানুষের খাওয়াচ্ছিস কেন? আপদটা বিদেয় হয় না, ঘাড় থেকে নামবি কোন দিন তুই? বলেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। ভাঙা চেয়ারের কোনায় লেগে তখনও কপাল থেকে কয়েক ফোঁটা রক্ত গাল বেয়ে অবহেলায় নিচে পড়ে যায়। আমা গালাগালি করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। কোনো মতে শরীরটা টেনে রুমে গিয়ে শুয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ মেলে তাকাই তখন চারদিক থেকে আমার বকাবকির আওয়াজ কানে আসে। একটু কান খাড়া করে শুনে দেখি আমাকেই বকছে। এখনো দুপুরের রান্না বসেনি, তাই এত বকাবকি। শুয়ে পড়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল করিনি। তাড়াহুড়ো করে উঠে মুখে পানির ছিটে দিয়ে চুলোয় রান্না বসাই। তাড়াহুড়ো করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলি। না চাইতেও মুখ থেকে মৃদু চিৎকার বের হয়। দাঁতে দাঁত চেপে সে ব্যথা হজম করে নেই। হঠাৎ উঠান থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ পেয়ে আমি হুড়মুড়িয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসি। এসে দেখি দুজন মধ্যবয়স্ক লোক আম্মার সাথে তর্কাতর্কি করছে। ভালো করে পরখ করে দেখলাম, না, এদের কাউকে আমি কখনো দেখিনি। তাদের চালচলনে একটা শহরে ভাব আছে। বাহিরে আসতেই একজনের নজর আমার দিকে পড়ে। লোকটা আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে কোমল সুরে জিজ্ঞেস করে, তুমি তুহা মামুনি? ভদ্রলোকের কথা শুনে আমি পিটপিট করে তার দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। ভদ্রলোক আমার কপালে শুকনো রক্তে আলতো হাত বুলিয়ে বলে, এই মহিলাটা তোমার উপর অনেক অত্যাচার করেছে, তাই না? আমি অবাক দৃষ্টিতে লোকটার দিকে তাকাই। লোকটাকে চিনতে পারছি না আমি। আমার যতই খারাপ হোক, অপরিচিত কোনো লোকের সামনে আমি কখনো তা প্রকাশ করব না। তাই লোকটাকে বলি, জি না আঙ্কেল, আপনি হয়তো ভুল বুঝছেন। আমার কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে বলে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি মামনি। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমরা নিয়ে যেতে এসেছি তোমাকে এখান থেকে। ভদ্রলোকের কথা শুনে আমি অনেক খুশি হই। এই বাড়ি থেকে বের হওয়ার জন্য কত আল্লাহর কাছে প্রার্থনা করেছি তা কেবল আল্লাহই ভালো জানে। পরক্ষণে মনে পড়ে এই দুইটা মানুষকে আমি চিনি না। আম্মাও যেতে দেবে না কখনো। আমার ভাবনার মাঝে আম্মা চেঁচিয়ে উঠে বলে, এই এই, কারা আপনারা? আপনাদের না চলে যেতে বলেছি? লজ্জা করে না অপরিচিত মানুষজনের বাড়ি বয়ে এসে এমন করতে?
বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তুহা কোথাও যাবে না। সম্পর্কহীন মানুষের সাথে তো একদমই না। আমার কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক মুচকি এসে বলে, তুহা মামনি, তুমি একটু ঘরে যাও, তোমার মায়ের সাথে একটু কথা আছে। লোকটার কথা শুনে আমি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাই। বুঝতে পারলাম এখানে সমস্যাটা মূলত আমাকে নিয়ে। তাদের মাঝে তর্কাতর্কি আমাকে নিয়ে হচ্ছে। আমার মনে তখনও একটা কথাই চলছিল, আমি হয়তো মুক্তি পাবো এই নরক থেকে। মুক্তির স্বাদ হয়তো আমিও নিতে পারবো। ঘরে আসার পর কি হলো আমি কিছু জানি না। একটু পর আম্মা এসে আমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলে পরে নিতে। আজ নাকি আমার বিয়ে। আমি অবাক হয়ে আমাকে প্রশ্ন করতে যেতেই ধমকে ওঠেন আমাকে। তাই আর সাহস হয়নি কিছু বলার। তবু আমি রাজি হতে চাইনি কারণে চড়থাপ্পড় খেতেই হয়েছিল কয়েকটা। আব্বাকে দোকান থেকে ডেকে আনার জন্য লোক পাঠানো হয়েছে। আব্বা আসার পর একদম সাদামাটা করে ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হয় আমাদের। অদ্ভুত হলেও সত্যি বিদায়ের সময় একটুও কান্না করিনি আমি। তুলি আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। দুলাভাই, আমার আপারে আপনার হাতে তুইলা দিলাম। আপনি আপার যত্ন নিয়েন কেমন? বলে একজনের হাতে তুলে দেয় আমাকে। বলা বাহুল্য তখনও লোকটাকে দেখিনি আমি। একটা মেয়েকে একজন স্বামীর হাতে তুলে দেয় তার মা কিংবা তার বাবা, আর আমার দায়িত্ব পালন করছে একটা 10 বছর বয়সী মেয়ে। কি অদ্ভুত নিজের ভাগ্য ভেবেই তাচ্ছিল্যের হাসি দিয়ে লোকটার মুখের দিকে তাকাই। লোকটা ভুরু কুচকে তাকিয়ে আছে আমার হাতের দিকে। তাও কোনো কথা বলেনি দেখে আমি ভেবে নিলাম লোকটা হয়তো সত্যিই কথা বলতে পারে না। শৈবাল, বৌমাকে নিয়ে গিয়ে গাড়িতে বসো, যাও। শৈবাল নামটা দুবার মনে মনে আওড়ে নিলাম আমি। দ্বিতীয় ভদ্রলোক কথাটা বলে আমার স্বামী নামক মানুষটাকে। কথাটা শুনে উনি কোনো দিকে না তাকিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যায় গাড়ির কাছে। শেষবারের মতো নিজের জন্মস্থানের দিকে তাকিয়ে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর হয়তো কখনো ফেরা হবে না নিজ গ্রামে। আমাকে গাড়িতে বসিয়ে শৈবাল আমার পাশের সিটে বসে ভ্রু কুচকে বলে, মেয়ে, কাঁদছো না কেন তুমি? শৈবালের কথা শুনে চোখ পিটপিট করে তাকাই তার দিকে। লোকটা তাহলে কথাও বলতে পারে? আর বাড়ির সবাই কি লোকটা কথা বলতে পারে না কারণে পৈশাসিক আনন্দ পাচ্ছে ভেবেই মনে মনে কিছুক্ষণ হাসলাম। লোকটা এখনো আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে দেখে বলি, কাঁদবো কেন আমি? ও মা, আজকে না তোমার বিয়ে, সেই হিসেবে তো তোমার কান্না করা উচিত। শৈবালের এই ধরনের কথা এক মুহূর্তের জন্য আমার মাঝে চঞ্চলতা ফিরে আসে। উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলি, আজকে তো আপনারও বিয়ে ছিল, তাহলে আপনি কান্না করছেন না কেন? আমার অদ্ভুত প্রশ্ন শুনে শৈবাল ভ্রু কুচকে বিরক্ত প্রকাশ করে বলে, অদ্ভুত তো, আমার বিয়ে তো কি হয়েছে? আমি তো আর বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি না, বরং বাবার বাড়ি যাচ্ছি। উল্টো দিকে তোমাকে দেখো। লোকটার কথা শুনে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছু না বলে জানালা দিয়ে বাইরে তাকাই। বাবার বাড়িতে যাদের শৈশব ভালো কাটে, যাদের বাবা মা সন্তানদের আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে, তারাই আপনজন আপন নিজ ছেড়ে চলে যাওয়ার সময় কান্না করে। অপরদিকে আমি, মা হারা মেয়ে। আমার বয়স যখন 4 বছর তখন বাবা তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার জন্য মাকে ডিভোর্স দেয়। আমার দাদি নিজে পছন্দ করে বাবাকে বিয়ে করাইছিল। ছেলের এমন কাজ দেখে মানুষটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ছেলেকে কোনোভাবেই মানাতে পারেনি বুড়ো মানুষটা। ডিভোর্সের পর মা অনেক আকুতি মিনতি করেছিল আমাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাবা আমাকে মায়ের কাছে যেতে দেয়নি। বরং মা যখন চুরি করে আমার খোঁজ খবর নিত, আমাকে কিছু কিনে দিত, তখন সৎ মায়ের অত্যাচার আমার উপর বেড়ে যেত। এক পর্যায়ে দাদি মায়ের হাত ধরে কান্না করে বলেছিল, রেখা মা, আমার নাতনিটাকে ওরা জ্যান্ত মেরে ফেলবে। তুই আর ওর সাথে দেখা করিস না মা। দেখবি, আল্লাহ যদি কখনো চায় তাহলে তোর মেয়ে তোর কাছে ফিরে যাবে। মা সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। যাওয়ার সময় অবশ্যই বাবাকে হুমকি দিয়ে গেছিল। তার অবশ্যই অনেক কারণও আছে। তাই যদি জেলে ঢুকতে না চাও তাহলে আমার মেয়ের পড়ালেখার যেন কোনো ত্রুটি না হয়। বাবার বর্তমানে যে মুদি দোকানটা আছে তা সে সময় মায়ের টাকা দিয়েই কিনেছিল। তাই মায়ের হুমকিতে ভয় পেয়ে বাবা কখনো আমার পড়ালেখা বন্ধ করেনি। এছাড়া বাকি সব অত্যাচার আমার উপর করেছিল। শেষ যে কোন দিন তাকে বাবা বলে ডেকেছিলাম তাও মনে নেই আমার। এমনও দিন গেছে সারাদিন কাজ করে একবেলা খেতে দিয়েছে আমাকে সৎমা। রাতে যখন সবাই মিলে খেতে বসে তখন তাদের পাশে দাঁড়িয়ে কার কি লাগবে সবকিছু গুছিয়ে এগিয়ে দিতে হয় তাদের। অথচ সেই মেয়েটাই কত রাত না খেয়ে ঘুমিয়ে গেছে তার খোঁজ কেউ কখনোই রাখেনি। সারাদিনের সব অভিযোগ মনে পুষিয়ে রেখে রাতে আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে মাকে খুঁজতাম, আর সব অভিযোগের কথা তাকে বলতাম। আচ্ছা, মা কি দেখছে তার ছোট্ট তুহা কত বড় হয়ে গেল? আজ তার বিয়ে ছিল। এই মেয়ে, কোথায় হারিয়ে গেলে তুমি? কখন থেকে ডাকছি তোমায়। হঠাৎ পুরুষালী কারো কণ্ঠে এমন কথা শুনে চমকে উঠে ভাবনা থেকে বেরিয়ে আসি আমি। পাশ ফিরিয়ে তাকিয়ে দেখি শৈবাল আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছুটা হকচকিয়ে যাই। লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? কি হলো?
কি বলছি তোমাকে? কি বলছেন? প্রশ্নের পিঠে প্রশ্ন করায় চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আজব, লোকটা বিরক্ত বোধ করছে কেন? আমি তো তাকে জ্বালাইনি। তাহলে? কিছু খাবে তুমি? না মানে বাবা বলল তুমি নাকি দুপুর থেকে কিছু খাওনি, আর এখন তো সন্ধ্যা হয়ে আসছে, এখনো কিছু খাবে না? আজব, শেষ কোন দিন কেউ আমাকে এই কথা জিজ্ঞেস করেছে মনে পড়ছে না। গত 15 বছর হয়তো কেউ কখনো জিজ্ঞেস করেনি। আর এই মানুষটা যার সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে একটা পবিত্র সম্পর্কে জড়িয়েছি, সে এখন আমাকে কথাটা জিজ্ঞেস করছে। তাও কত মোলায়েম কণ্ঠে ভেবেই আমার চোখ ছলছল করে ওঠে। মনে পড়ে গত রাতে শেষ খেয়েছিলাম। সকাল থেকে এখনো কিছুই খাওয়া হয়নি। এত কিছুর ভিড়ে খাওয়ার কথা মাথাতেই আসেনি। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শৈবাল ড্রাইভারকে গাড়ি থামাতে বলে একটা হোটেলের সামনে। ইতোমধ্যে আমরা গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি। অতঃপর আমার দিকে তাকিয়ে বলে, বুঝলাম তুমি স্বল্পভাষী, তাই বলে যেখানে কথা বলা উচিত সেখানেও কথা বলবে না? কথাটা শুনে আমি অবাক চোখে তাকাই শৈবালের দিকে। মনে পড়ে যায় 15 বছর আগের কথা, যখন মা আমাকে এত বেশি কথা বলার জন্য বাচাল বলতো। তখন বাচাল চঞ্চল ছিলাম। এখন সবকিছুই ধোঁয়াশায় ঘেরা অতীত ভেবেই শৈবালের দিকে তাকিয়ে মুচকি হাসি। লোকটা এখনো আমার দিকে তাকিয়ে আছে দেখে কিছুটা অস্বস্তি হয়। সে হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসে এক হাতে বিরিয়ানির প্যাকেট আর এক হাতে এক বোতল পানি। আমার দিকে বিরিয়ানির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, নাও খেয়ে নাও তাড়াতাড়ি। প্রচুর খিদে পেয়েছে কারণে কোনো বাক্য ব্যয় না করে তার হাত থেকে প্যাকেটটা নিয়ে খেতে শুরু করি। আর চোখে একবার শৈবালের দিকে তাকিয়ে দেখি সে নিউজ ফিডে স্ক্রল করতে ব্যস্ত। এদিকে তার হুঁশ নেই। খাওয়া শেষ করে সিটে শরীর এলিয়ে দেই। প্রচুর ক্লান্ত লাগছে। অন্যদিকে গা গুলিয়ে আসছে। আমি শৈবালের দিকে তাকিয়ে বলি, আমরা কোথায় যাচ্ছি? শৈবাল আমার দিকে একবার আর চোখে তাকিয়ে আবার ফোনে মনোযোগ দেয়। ছোট্ট করে বলে, শহরে। কতক্ষণ লাগবে যেতে? 4 ঘন্টা। 4 ঘন্টা শুনে আমি আঁতকে উঠি। এত ঘন্টা জার্নি করতে গেলে মরেই যাব হয়তো। গ্রামের বাইরে এত দূর কখনো যাইনি। কিভাবে সম্ভব? 4.5 ঘন্টা পর অবশেষে গন্তব্যে পৌঁছালাম। এর মধ্যে আমার অবস্থা অনেক শোচনীয়। 3বার বমি করেছি। ক্লান্ত হয়ে ছিটে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় ঘুম ভেঙে যায় আমার। সদ্য ঘুম থেকে উঠে বুঝতে পারিনি আমার অবস্থান বর্তমানে কোথায়। অতঃপর চারপাশে তাকিয়ে দেখি আমার পাশেই শৈবাল বসেছিল। সে ইতোমধ্যেই গাড়ি থেকে নেমে বের হয়ে গেছে। আমার পাশে এসে গাড়ির ডোর খুলে দেয় দ্বিতীয় ভদ্রলোক, যিনি আমার শ্বশুর। আমার দিকে তাকে মুচকি এসে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে মা? এসো, বের হয়ে এসো। না আঙ্কেল, সারা রাস্তা তো ঘুমিয়ে এসেছি। আমার কথা শুনে শ্বশুরমশাই মুচকি হাসে। আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। আমরা একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ইতোমধ্যেই বাড়ি থেকে এক এক করে সবাই বের হয়ে আসে। অচেনা পরিবেশ, অচেনা মানুষজন দেখে আমি লজ্জা আর অস্বস্তিতে মাথা নুয়ে ফেলি। চলো মামনি। শ্বশুরমশাইয়ের কণ্ঠ শুনে তার দিকে তাকাই আমি। মুচকি এসে সামনে পা বাড়াতে যেতেই চেনা মুখ দেখে আমি থমকে যাই। এই মানুষটাকে চিনতে আমার কখনো অসুবিধা হয় না, হওয়ার কথাও না। আমি অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছি। অস্ফুট স্বরে গলা থেকে বেরিয়ে আসে একটিমাত্র শব্দ, মা। মায়ের কোলে গুটিসুটি মেরে শুয়ে আছি আমি। একটু পর পর হেঁচকি তুলে কাঁদছি। মায়ের চোখেও পানি। হয়তো এত বছর পরে সন্তানকে কাছে পেয়ে আবেগে গা ভাসিয়ে দিচ্ছেন রেখা বেগম। আমি একের পর এক বিচার দিতে থাকি মায়ের কাছে। আর মা চুপচাপ শুনে যাচ্ছে আমার এতদিনের জমানো অভিযোগ। এক মুহূর্তেই যেন আমার সব ক্লান্তি কর্পূরের ন্যায় উড়ে যায়। দু চোখে নেমে আসে রাত্রির ঘুম। তোহাকে ডেকে দাও মেজপা, মেয়েটা আসার পর থেকে সেভাবেই শুয়ে আছে। বড় জায়ের কথা শুনে চোখ তুলে তাকায় রেখা বেগম। মলিন হেসে বলে, আর একটু ঘুমাক না আপা, মেয়েটা কতকাল শান্তিতে ঘুমায় না কে জানি। আমার পুত্রবধূ আর তোমার মেয়ে এই বাড়িতেই তো থাকবে এখন থেকে মেজো। এত চিন্তা করছো কেন? কত রাত হয়ে গেল, মেয়েটা এখনো না খেয়ে আছে। সবাই ওর জন্য না খেয়ে বসে আছে। তুমি ওকে তুলে দিয়ে নিজেও খেতে আসো। রেখা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা কত শান্তিতে ঘুমাচ্ছে। ডাকতে ইচ্ছে করছে না। তারপর রেখা বেগম মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য তুহা বলে 2-3বার ডাকতেই আমি হুড়মুড়িয়ে উঠে বসি। আমি এভাবে ওঠায় মা হয়তো কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেছে, তাই আমার গালে হাত রেখে বলল, কি হলো মা, ভয় পাচ্ছিস কেন? মায়ের কথা শুনে পিটপিট করে তাকাই তার দিকে। প্রথমে বুঝে উঠতে পারছি না আমার বর্তমান অবস্থা কোথায়। মাথায় একটু চাপ প্রয়োগ করতেই সবকিছু মনে পড়ে। মা এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, তাই বললাম, হঠাৎ ডাকায় ভয় পেয়ে গেছিলাম, সরি আম্মু। আমার কথা শুনে আম্মু হাসে। বিছানা থেকে নামতে নামতে বলল,
জলদি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য না খেয়ে বসে আছে। ইস, কি আদরে ভাব আম্মুর কণ্ঠে। সেকেন্ডের মাঝে আমার চোখ ভিজে ওঠে। ইতোমধ্যে বোঝা হয়ে গেছে আমার ওই বাড়িতে ঠিক যতটুকু অত্যাচার সহ্য করেছি, এই বাড়িতে তার থেকেও বেশি ভালোবাসা পাবো। এখন থেকে আর সৎ মায়ের চড়থাপ্পড় খেয়ে বা চুলের মুঠি ধরে ঘুম থেকে ওঠাতে হবে না। নিজের আপন মায়ের আদুরে গলার ডাক শুনে ঘুম ভাঙবে আমার। তখন আম্মু ডাকাতে ওই কারণেই ভয় পেয়ে গেছিলাম। সৎমা কখনো আমাকে ঘুম থেকে ওঠাতো না, নিজে থেকেই উঠতাম। যদি কখনো উঠতে একটু দেরি হতো, তখনই তার মুখ থেকে অকথ্য ভাষায় গালাগাল বের হতো, আর তা শুনে ঘুম ভাঙতো আমার। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি সবাই গভীর কোনো আলোচনায় মগ্ন। শ্রেয়াস কিছু নিয়ে তারা আলোচনা করছে মনে হলো, তাই আমি টেবিলের কাছে যেতে কিছুটা ইতস্তত বোধ করছি। এর মাঝে হঠাৎ শৈবাল নিচু স্বরে চেঁচিয়ে উঠে বলল, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি বাবা, কিন্তু সংসার করতে বলছো কেন? চিনি না জানি না এমন একজনকে বিয়ে করেছি, এখন হুট করে চাইলেই কি সংসার করা যায় নাকি? আমাকে অন্তত মানিয়ে নেওয়ার সময়টুকু দাও, এর মাঝে আমি আমার পড়াটাও কমপ্লিট করি। শৈবালের কথা শেষ হতেই পাশ থেকে একজন বলল, হ্যাঁ ভাইজান, শৈবাল তো ঠিকই বলেছে। ছেলেটা এখনো পড়ালেখা শেষ করে নাই, এর মাঝে বিয়ে? ওকেও তো একটু সময় দেওয়া উচিত আমাদের। একজন ভদ্রমহিলা বলল, তুহাও তো এখনো ছোট, ওকেও সময় দেওয়া উচিত। কিছুদিন পর মেয়েটার এসএসসির রেজাল্ট বের হবে, তারপর না হয় ওকেও ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলে তোমরা। আমি কিছু না বলে গুটিসুটি পায়ে এগিয়ে যাই টেবিলের কাছে। আমাকে দেখেই তারা আলোচনা মাঝপথে বন্ধ করে দেয়। হঠাৎ আমাকে 12-13 বছর একটা ছেলে টেনে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড় করিয়ে বলে, ওই যে ডান পাশের কর্নারে বসে আছে, সে হলো তোমার শ্বশুর ইউসুফ পাটোয়ারি। তার পাশের জন হলো তোমার আর আমার বাবা দুলাল পাটোয়ারি। আর সর্বশেষে উনি হলেন গিয়ে আমাদের ছোট চাচু নুরুল পাটোয়ারি। ওই যে শৈবল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে, উনি তোমার শাশুড়ি সাদা পাটোয়ারি। তার পাশের জন আমাদের মম রেখা পাটোয়ারি, ছোট মাতার বাপের দাঁড়িয়ে আছে। আর ওই যে নীল শার্ট পরা ছেলেটা দেখছো, সে হলো তোমার দেওর সৈকত ভাই, এবার অনার্স থার্ড ইয়ারে। তার পাশের জন হলো তোমার স্বামী ফাওয়াদ পাটোয়ারি শৈবল, এবার মাস্টার্স লাস্ট ইয়ারে। আর দুজন পিচ্চি আছে, ওরা বর্তমানে বাড়িতে নেই। দীর্ঘ বক্তব্যের পর থামলো ছেলেটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। এত পিচ্ছি একটা ছেলে এত কথা বলে কিভাবে? আল্লাহ! সবার দিকে তাকিয়ে দেখি সবাই মিটিমিটি হাসছে, শুধু শৈবাল বাদে। সে এক মনে বসে খাবার চিবোচ্ছে, যেন এর চাইতেও গুরুত্বপূর্ণ কাজ আশেপাশে আর একটাও নেই। আমি অবাক চোখে মানুষটাকে পরখ করছি। গাড়িতে আমার সাথে কত সুন্দর ব্যবহার করলো, এখন দেখো আসার পর থেকে একটাও কথা বলেনি আমার সাথে। শৈবালের দিক থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলি, সবার পরিচয় তো দিলে, তা নিজেরটা বাদ রাখলে কেন? আমার কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। সৈকত ভাই হাসতে হাসতে বলল, ওর নাম হলো ডিস্টার্ব, যার কাজ হলো সবাইকে ডিস্টার্ব করা আর কাজের মাঝখানে ব্যাঘাত ঘটানো, তাই না হিমেল? তার কথা শুনে ছেলেটা ফুলে উঠে বলে, এটা কিন্তু ঠিক না ব্রো, আমি কখনো তোমাকে ডিস্টার্ব করি না। এক কথার বিনিময়ে আরেক কথা, এভাবে দুজনের খুনসুটি লেগেই থাকে। শাশুড়ি মা আমাকে চোখ দিয়ে ইশারা করলেন যেন আমি শৈবালের পাশের চেয়ারে বসি। আমিও তার কথায় দ্বিরুক্তি প্রকাশ না করে চুপচাপ তার পাশের চেয়ারে এসে বসে পড়ি। আমার কাছে শৈবাল একবার আমার দিকে তাকিয়ে আবারও খাবারে মনোযোগ দেয়। আমাকে একজন একদিক থেকে একটা প্রশ্ন করছে আর আমি তার উত্তর দিচ্ছি, যার বেশিরভাগ প্রশ্নই সৎমা আর বাবাকে নিয়ে। তারা আমার সাথে কতটুকু খারাপ ব্যবহার করেছে, কেউ তাদের প্রতিবাদ করেছে কিনা, এসব প্রশ্ন। কথা বলার মাঝে হঠাৎ তারা ভাইরা ভাইরা কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আমার দিকে কেউ তাকিয়ে নেই কারণে আমি নিচু স্বরে শৈবালকে জিজ্ঞেস করি, আপনি কি বিয়েটা মেনে নেননি? কথাটা শুনে শৈবাল ভ্রুকুচকে একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে মনোযোগ দেয়। তার কাছ থেকে জবাব না পেয়ে আমি হতাশ হই। মানুষটা কিরকম যেন গিরগিটির ন্যায় পাল্টে গেল হঠাৎ করে। তোহাকে বড় মাছের পিসটা দাও রেখা। হঠাৎ দুলাল পাটোয়ারির কথা শুনে আমি চমকে উঠে তার দিকে তাকাই, আরেকবার নিজের প্লেটে তাকাই। ইতোমধ্যেই পুরো প্লেট বিভিন্ন আইটেম দিয়ে ভরে গেছে, তাই তড়িৎ গতিতে তার দিকে তাকিয়ে দুদিকে মাথা নেড়ে না না করতে করতে বলি, না না আঙ্কেল, আমি আর কিচ্ছু নেব না। আমার কাণ্ডে সবাই হেসে দেয়। ছোট চাচ্চু বলল, কি ব্যাপার বৌমা, নিজের শ্বশুরকে কেউ আঙ্কেল ডাকে? নিজের বাবাকেও আঙ্কেল ডাকো, এটা কি ঠিক? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। কি বা বলবো তাকে? শ্বশুরকে বাবা ডাকা বিষয়টা অন্য, কিন্তু নিজের আপন মায়ের দ্বিতীয় স্বামীকে কি করে বাবা বলে ডাকবো? আর তাছাড়া সেই মানুষটাই বা কি ভাবে? আমার এত ভাবনার মাঝে হিমেল বলল, তুহাপু, আমি আমার বাবাকে তোমার সাথে শেয়ার করলাম, তুমিও তাকে বাবা বলে ডাকতে পারো। আমি কিন্তু কখনো আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না, তোমার সাথে করলাম তোমাকে ভালোবাসি বলে। হিমেলের কথা শুনে আমি হেসে ফেলি।
আমার কোনো মেয়ে নেই এই কথাটা আমি কখনোই মনে করিনি। কেউ যখন আমারে কয় তুমি কয় সন্তানের পিতা, আমি তখন বলতাম আমার একটা মেয়ে আর একটা ছেলে। সব সময় যে মেনে এসেছি আমার একটা ছোট্ট সোনামণি আছে, যাকে সময় হলেই নিজের কাছে তুলে নিয়ে আসবো। আর এখন দেখো সত্যি সত্যি তুলে নিয়ে আসলাম তোমাকে। ওরা তোমাকে আমাদের সাথে দিতে অস্বীকার করার কারণেই তোমাকে বউ হিসেবে এনেছি, নয়তো আমরা কিন্তু তোমাকে মেয়ে হিসেবেই নিয়ে আসতাম। যাই হোক, তাতে কি, আমার মেয়ে আমার ঘরে ফিরে এলো, এতেই অনেক। ইস, মানুষটা কত নির্দ্বিধায় বলে দিল আমার মেয়ে। অথচ যার রক্ত আমার শরীরে বইছে সে মানুষটা এখনো অবধি একটিবার আমাকে আমার মেয়ে বলেনি। ওনার কথা শুনে চোখে অশ্রুরা ভিড় জমায়। অতঃপর অশ্রু লুকানোর জন্য নিচের দিকে তাকিয়ে মনে মনে বেছে নেই নিজের পিতাকে। রক্তের সম্পর্ক দিয়ে কি হবে যদি আত্মার সম্পর্ক না থাকে? খাওয়া শেষে হিমেল আমাকে টেনে নিয়ে আসে, সবার সামনে বলে আসে আমাকে আমার রুম দেখাতে নিয়ে আসছে। ওর এসব কাজ দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। এদিকে তার যত আজগবি বকাবকি শেষ নেই। এর মধ্যে জেনেছি ছেলেটা ক্লাস 9-এ পড়ে। এখনো তার একটা গার্লফ্রেন্ডও নাই, এজন্য কিছুক্ষণ দুঃখ প্রকাশ করলো। আমরা দুজন হাঁটতে হাঁটতে দোতলায় চলে এসেছি। একটা রুম ক্রস করার সময় হঠাৎ রুমের দরজা খুলে শৈবাল বেরিয়ে আসে। হিমেলের দিকে তাকিয়ে বলে, যা গিয়ে পড়তে বস। এখানে কি তোর? শৈবালের ধমক শুনে হিমেল আমার দিকে কাচুমাচু করে তাকায়। শৈবাল আবারও ধমক দিয়ে বলে, কি হলো, এইভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? যেতে বললাম তো। দ্বিতীয়বার ধমক শুনে ছুটে পালায় হিমেল। এতক্ষণ কি হলো সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যখন বোধগম্য হলো তখন আমি তার দিকে তাকিয়ে বলি, এটা কি হলো? ওর সাথে এভাবে কথা বললেন কেন? যাক বাবা, তুমি এত কথা বলতে জানো, এই বা কম কি। তারপর আমার দিকে হালকা ঝুঁকে বলে, বিয়েটা আমি মেনে নিই ঠিক, তবে কোনো ব্যাপার না, মানিয়ে নিব এক সময়। রুম জুড়ে পায়চারি করছি আমি, কিছুতেই ঘুম আসছে না। সারাদিন গাড়িতেই ঘুমিয়েছিলাম, তারপর এখানে এসেও মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন ঘুম আসছে না। কারোর সাথে গল্প করতে পারলে ভালো হতো, কিন্তু কার সাথে গল্প করব? হঠাৎ মাথায় গল্প করার চিন্তা আসায় আমি হতবাক হয়ে যাই। আমি কারোর সাথে গল্প করতে চাইছি, এটা আদৌ বিশ্বাসযোগ্য? আমি তো সেই মেয়ে ছিলাম যে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতাম। অপ্রয়োজনীয় কাজগুলোও সৎমা আমাকে দিয়ে বারবার করাতো। মাঝে মাঝে মনে হতো আমি এই বাড়ির বেতনমুক্ত কর্মচারী। এসএসসি পরীক্ষার পর সৎমা তুলি আর তুহানকে পড়াতে বলতো, তাই সন্ধ্যার পর তাদের দুজনকে পড়াতাম। দুপুরবেলা যখন সবাই বিশ্রাম নিত তখন আমি পড়তে বসতাম। রাত জেগে পড়ালেখা করতে পারতাম না। সৎমা বলতো ঘরের লাইট জ্বালালে বিল বেশি উঠতো, তাই লাইট জ্বালিয়ে পড়তে পারতাম না। গ্রীষ্মকালে যখন সবাই ফ্যান চালিয়ে আরাম করত তখন আমি ভ্যাপসা গরমে পড়ে থাকতাম। একসময় দেখা যায় আমার রুমে ফ্যানটাও খুলে ফেলা হয়। পুরনো কথা মনে পড়তেই চোখ চিকচিক করে ওঠে। ঘরের দরজা হালকা ফাঁক করে বাইরে উকি দিয়ে দেখি কোনো ঘরে আলো জ্বলে কিনা। অতঃপর চোখে পড়ে আমার রুমের এক রুম পরেই লাইট জ্বলছে। রুমটা শৈবালের। তখন এই রুম থেকে বের হয়ে আমার সাথে কথা বলেছিল। রাত প্রায় 2:30 বাজে। মানুষটা এত রাত অব্দি জেগে কি করছে দেখার ইচ্ছে জাগলো, তাই গুটিসুটি পায়ে এগিয়ে যাই। রুমের সামনে এসে কাপা হাতে দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। উকি দিয়ে দেখি সে খাটের সাথে হেলান দিয়ে বসে কোলের উপর একটা বালিশ নিয়ে তার উপর ল্যাপটপ রেখে কাজ করছে। কানে হেডফোন, তাই দরজা খোলার আওয়াজ হয়তো শুনতে পাইনি। দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমি। ভেতরে যাওয়া কি ঠিক হবে আদৌ? আমার ভাবনার মাঝেই হঠাৎ শৈবাল বলল, উকি ঝুঁকি না দিয়ে ভেতরে আসতে পারো। তার কথা শুনে আমি থতমত খেয়ে যাই। এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে ভেতরে গিয়ে খাটের এক কোনায় গিয়ে দাঁড়াই। চারিদিকে তাকিয়ে চারপাশটা একটু দেখে নেই। রুমের দেয়ালগুলো পিঙ্ক কালার। দেয়ালে শৈবালের কয়েকটা ছবি টানানো। রুমটা কিছুটা অগোছালো, যেমন বিছানার ওপর 2টা বই, একটা নোটপ্যাড পড়ে আছে। টি টেবিলের ওপর একটা বই পড়ে আছে। ডিভানে একটা টি শার্ট আর তাওয়াল পড়ে আছে। ড্রেসিং টেবিলের ওপরে খানিকটা এলোমেলো হয়ে আছে। সব মিলিয়ে যা বুঝলাম তা হলো জামাই আমার খানিকটা অগোছালো। ভাবনার মতো করেই তাকে প্রশ্ন করি, আপনি কিছুটা অগোছালো তাই না? প্রশ্ন শুনে শৈবাল এমনভাবে উত্তর দিল যেন তার আগে থেকেই জানা ছিল আমি এমন প্রশ্ন করব। সে বলল, কিছুটা না, অনেকটাই। কিন্তু ছেলেরা তো সাধারণত অনেক গোছালো টাইপের হয় তাই না? না, বাস্তবে ছেলেরা অনেকটাই অগোছালো। তাদের গুছিয়ে দেয় তাদের মা অথবা বউ। আর তুমি যেটার কথা বলছো সেটা শুধু গল্প উপন্যাসেই মানায়। এক্ষেত্রে কার কী ধারণা আমার জানা নেই, আমি জাস্ট আমার ধারণাটা তোমাকে বলছি। কি সহজ সরল তার স্বীকারোক্তি। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করি। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো প্রয়োজনের থেকেও একটু বড়, যার ফলে চুলগুলোতে চোখ প্রায় ঢেকে আছে।
চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো বড় হওয়াতেই যেন তার সৌন্দর্য বেড়ে গেছে। এক মনে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তার চোখে চশমা দেখে সর্বপ্রথম আমার মনে যে ভাবনাটা এসেছিল তা হলো লোকটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমাকে তার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আমাকে দেখা শেষ হলে বসতে পারো, কথা আছে তোমার সাথে। তার প্রথম কথাটা শুনে লজ্জা পেয়ে কিছুটা নড়ে চড়ে উঠি আমি। অতঃপর শেষ কথাটা শুনে সিরিয়াস হয়ে বসে পড়ি খাটের এক কোণে। কথা বলতে আমাকে প্রস্তুত দেখে শৈবালও কিছুটা নড়ে চড়ে বসে আমার দিকে তাকিয়ে বলে, তুমি তো বেশ সুন্দরী, তোমার পিছনে এলাকার কয়টা ছেলে ঘুরছে বলো তো? শৈবালের এরূপ কথায় আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকি। মানে সিরিয়াসলি, লোকটা এত সিরিয়াস হয়ে এমন একটা কথা বলছে? আমি তো ভেবেছিলাম কত গুরুত্বপূর্ণ কথা বলবে জানি। আমাকে এভাবে তাকাতে দেখে শৈবাল বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন বলো? আপনাকে কে বলল আমি সুন্দরী? আজ পর্যন্ত এমন কথা কেউ বলেনি। আপনি বলছেন কিভাবে? যেভাবে বলা উচিত। মানে? মানে সিম্পল, মেজমা চলে আসার পর তুমি নিজের প্রতি অবহেলা শুরু করছো, যে অবহেলা থেকে নিজের যত্ন নিতে ভুলে গেছিলে। আর এই অযত্নের কারণে তোমার সৌন্দর্য ঢাকা পড়ে আছে। নিজের যত্ন নাও, দেখবে নিজেকেই চিনতে পারবে না। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আমি শৈবালের দিকে। ইস, মানুষটা কি সুন্দর করে কথা বলে। তার মতো একটা ছেলে মডার্ন মেয়েদের ডিজার্ভ করে। যেখানে আমি গ্রামের মেয়ে, আমাকে কি সে পছন্দ করবে? কথাটা মনে হতেও মুখেও বলে ফেললাম তাকে, আচ্ছা আমি তো গ্রামের 3rd ক্লাস মেয়ে, আমাকে কি আপনি স্বইচ্ছায় বিয়ে করেছেন? সত্যি কথা বলতে আমি তোমাকে নিজের ইচ্ছেই বিয়ে করিনি। বাবার জোরাজুরি আর ইমোশনাল ব্ল্যাকমেইলের মাঝে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। তুমি নিশ্চয়ই শুনলে যে আমাদের রেজিস্ট্রি হয়েছে। বিয়েতে রাজি ছিলাম না বিধায় আমি ইসলামিকভাবে তোমাকে বিয়ে করিনি, কারণ আমি তখন তোমার পরিচয় জানতাম না, তাই তোমাকে আমি মানতে পারিনি। 3rd ক্লাস ভেবেও ছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি মেজমার মেয়ে, তখন ভাবলাম তোমাকে যদি 3rd ক্লাস ভাবি তাহলে মেজমাকেও 3rd ক্লাস ভাবা হবে। আর তোমাকে 3rd ক্লাস ভেবে যদি আমি তোমার সাথে বাজে ব্যবহার করি, তাহলে তোমার বাবা আর সৎ মায়ের সাথে আমার আর কোনো তফাৎ থাকবে না। তাই ভাবলাম তোমাকে অবহেলা না করে ভালোবাসার চেষ্টা করব। আপনি কি আমার কথা না জেনে আমাদের গ্রামে গিয়েছিলেন? অনেকটা সেরকমই। বাবার আর মেজো চাচুর সাথে ব্যবসায়ের কাজে যেখানে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে গ্রামে নিয়ে গেছিল। তারপর হঠাৎ বিয়ে। আপনার গার্লফ্রেন্ড নেই? সে কিছু বলবে না আপনি বিয়ে করায়? আমার কথা শুনে শৈবাল বলল। অনেক রাত হলো, ঘুমাবে না? শৈবালকে কথা ঘুরাতে দেখে আমি অবাক হয়ে যাই। তার মানে কি সত্যিই তার গার্লফ্রেন্ড আছে? কথাটা ভেবেই আমার বুক ভারী হয়ে আসে। কষ্ট কি কখনো আমার পিছু ছাড়বে না? ভবিষ্যৎ কি কখনো আমার জন্য সুখের হবে না? তার কথার কোনো জবাব না দিয়ে আমি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যেতেই শৈবাল আমাকে ডাকে। তুহা। তার ডাকে আমি চমকে উঠে তার দিকে তাকাই। আমাকে তাকাতে দেখে শৈবাল মুচকি এসে বলে, আমার মতো অগোছালো ছেলের কারো স্বামী হওয়ার সৌভাগ্য হলেও প্রেমিক হওয়ার সৌভাগ্য হয়নি। বিকেলবেলায় আমি রুমে শুয়ে শুয়ে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি পড়ছি। পড়ছি বলে ভুল হবে, কারণ আমি শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি, পড়া হচ্ছে না। অলস সময় কাটানোর চেয়ে বই পড়াই ভালো মনে করছি। এই বাড়িতে আসার পর কেটে গেছে প্রায় 15 দিন। এই 15 দিনে সবার সাথে আমার সম্পর্ক সহজ হয়েছে। খুব সহজেই তারা আমাকে আপন করে নিয়েছে। আজ 13 দিন হলো শৈবাল বাড়িতে নেই। পড়ালেখার জন্য তাকে নাকি ভার্সিটির হোস্টেলেই থাকতে হয়। তার সাথে সম্পর্কটা চেয়েও স্বাভাবিক করতে পারছি না। মানুষটা কেমন যেন দূরে দূরে থাকছে। আজ এতদিন হলো বাড়িতে নেই, অথচ সে আমার সাথে একবারও যোগাযোগ করেনি। সবার সাথেই কম বেশি কথা হয় তার, শুধু আমি ব্যতীত। এসবই ভাবছিলাম, হঠাৎ দরজায় টোকা পড়ায় আমি ভাবনা থেকে বেরিয়ে আসি। কে আসতে পারে এ সময় ভাবতে ভাবতে দরজা খুলে দেখি হিমেল দাঁড়িয়ে। আমাকে দরজা খুলতে দেখে বলল, এই নাও তোমার উপহার। আমি অবাক হয়ে বললাম, আমার গিফট মানে? কিসের গিফট? কে দিল? কেন দিল? উফ, আপু, এত প্রশ্ন না করে দেখো তো কি আছে ভেতরে। আমার হাতে শপিং ব্যাগটা ধরিয়ে দিয়ে হিমেল চলে যায়। আমি এখনো হাঁ করে তাকিয়ে আছি তার যাওয়ার পথে। হঠাৎ হিমেল হাঁটা থামিয়ে বলল, আপু, একটু পর রেডি হয়ে থেকো, আমরা ঘুরতে যাব। শপিং ব্যাগটা নিয়ে আমি বিছানার ওপর বসে খুলে দেখি ব্যাগে একটা স্মার্টফোন। আমি ফোনটা হাতে নিয়ে উল্টোপাল্টে দেখি। ফোনটা গিফট পেয়ে যতটা না অবাক হয়েছি, তার চাইতেও বেশি অবাক হয়েছি ফোনের ওয়ালপেপার দেখে। ছবিটা যেদিন আমি এ বাড়িতে এসেছিলাম তার পরের দিনের হয়তো। আমি সোফায় বসে এক হাতে একটা বেলি ফুল, অন্য হাতে চায়ের কাপ। যখন খানিকটা ঝুঁকে চায়ের কাপে ফু দিতে গেলাম, ঠিক তখন ছবিটা তোলা হয়েছে।
কয়েকগুচ্ছ চুলও মুখে আশ্রে পড়েছে। আমি এখনো হাঁ করে ছবিটার দিকে তাকিয়ে আছি। কে তুলেছে এই ছবি ভাবনাতে আসতেই তাড়াতাড়ি ব্যাগ চেক করি। ব্যাগের ভেতর একটা চিরকুট উকি দিচ্ছে। ঝটপট চিরকুটটা হাতে নিয়ে খুলে দেখি গুটি গুটি হাতে লেখা। তোমাকে কি বলে সম্বোধন করব জানা নেই আমার। সম্বোধন করার মতো সম্পর্ক গড়ে ওঠেনি এখনো আমাদের মাঝে, তাই সম্বোধন করা বাদেই লিখছি, যত ব্যস্ত সময় কাটানোর কাটিয়ে নাও পরিবারের সাথে। আমার একটা পরীক্ষা ছিল, তাই হঠাৎ চলে আসতে হলো। মন খারাপ করো না, আর এই ফোনটা নিজের কাছে রাখো, প্রয়োজন হতে পারে তোমার। অগোছালো ছেলেটা। পুরো চিরকুটে এতটুকুই লেখা। মনে মনে 14 বার পড়লাম চিরকুটটা। 15 বার পড়ার সময় দ্বিতীয়বারের মতো দরজায় পুনরায় নক করে কেউ। দরজার দিকে তাকিয়ে দেখি হিমেল দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখে ভেতরে আস্তে আস্তে বলে, আপু তুমি এখনো রেডি হওনি? আমরা বের হবো কখন? কোথায় যাব আমরা হিমেল? কোনো গন্তব্য নাই আজ, শুধু গন্তব্যহীনভাবে ঘুরবো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কথা না বাড়িয়ে আমি একটা মেরুন কালারের 3 পিস পরে চুলগুলো বেনি করে গিয়ে হিমেলের সামনে দাঁড়াতেই সে বলল, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বিছানায় উপর হয়ে শুয়ে আছে শৈবাল, তার পাশে বসে আছে তানিম আর নুহাস। দুজনেই শৈবালের খুব কাছের বন্ধু। দুজনেই গভীর চিন্তায় মগ্ন আছে। একটু পর নুহাস শৈবালকে ধাক্কা দিয়ে বলে, শৈবাল বলেছিল তো, দিয়া পিচ্ছি ভাবে কে পড়াবি। শৈবাল বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আমিও বলেছি দিয়া বাদে অন্য কাউকে চয়েস করো। কিন্তু দিয়া তো কি সমস্যা? অনেক সমস্যা, তুই বুঝবি না। দিয়া। নুহাসকে কথা শেষ করতে না দিয়ে তানিম ধমক দিয়ে বলে উঠল, চুপ, একদম চুপ। আরে শৈবল, তোকে বলছি, মেয়েটার এখনো এইচএসসি রেজাল্ট দেওয়া হয়নি, আর তুই এখনই কোচিং নিয়ে পড়ে আছিস। আর ইয়ার বুঝতে পারছিস না কেন? কালকেও রেজাল্ট দিবে। তাহলে সেটা নিয়ে চিন্তা কর। আপাতত কোচিংয়ের চিন্তা বাদ দে, আগে আমাদের তোর বিয়ের ট্রিট দে। আফটার অল পছন্দের মানুষের সাথে বিয়ে হয়েছে বলে কথা। এই কথাটা এখানে বলেছিস ঠিক আছে, কিন্তু কারোর সামনে যদি কথাটা মুখ থেকে বের করিস তাহলে তোর পেট ফুটো করে দিব আমি তানিম। শৈবালের কথা শুনে নুহাস ফিক করে হেসে দেয়। তারপর দুজনের জড়াজড়িতে শৈবাল রাজি হয় তাদের ট্রিট দিতে। হোস্টেল থেকে বের হতেই তাদের সামনে পড়ে দিয়া, ঐশী আর ইকরা। ওদেরকে দেখে ইকরা এগিয়ে এসে বলল, কোথায় যাওয়া হচ্ছে? রেস্টুরেন্টে চল, আজ শৈবাল আমাদের তার বিয়ের ট্রিট দেবে। তানিমের কথা শুনে শৈবাল ওর দিকে রাগি লোকে তাকায়। শৈবালকে এভাবে তাকাতে দেখে তানিম খানিকটা চুপসে যায়। অন্যদিকে শৈবালের বিয়ের কথা শুনে দিয়া বলল, শৈবাল আবার বিয়ে করলো কোন দিন? কই, আমরা তো এসব ব্যাপারে কিছুই জানি না। আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তাই তোদের জানানোর সুযোগ পাইনি। চল, ট্রিট দিব তোদের। কিন্তু মেয়েটা কে শৈবাল? ঐশীর কথা শুনে সে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কোন মেয়ে? তোর বউ মানে কাকে বিয়ে করেছিস তুই? আমার কাজিন, মেজমার মেয়ে তুহা। কিন্তু আমরা তো ওকে কখনোই দেখিনি। দেখবি কোনো একদিন। বলতে বলতে শৈবালের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সি লেখা। শৈবাল অবাক হয়ে যায় তুহার ফোন দেখে। দ্রুত রিসিভ করে হ্যালো বলার আগেই ওই পাশ থেকে হিমেল বলল, বড় ভাইয়া একটু গেটের বাইরে আসবে। বলার পরপরই ফোন কেটে যায়। শৈবাল আরেক দফা অবাক হয় এভাবে কল কেটে যাওয়াতে। তাই বেশি কিছু না ভেবেই দ্রুত গেটের কাছে গিয়ে দেখে তুহা আর হিমেল দাঁড়িয়ে। ওদেরকে এখানে এভাবে দেখে তার ভ্রু জোড়া নিজ দায়িত্বে কুঁচকে যায়। ততক্ষণে ওরা 5 জনও তার পিছনে এসে দাঁড়িয়েছে। শৈবালকে দাঁড়িয়ে পড়তে দেখে হিমেল আর তুহা তার দিকে এগিয়ে আসেন। হিমেল শৈবালকে দেখে একগাল হেসে বলল, তোমাকে আপু মিস করেছে, তাই নিয়ে এসেছি দেখা করাতে। হিমেলের কথা শুনে দিয়া এগিয়ে এসে জিজ্ঞেস করে, এটা তোর বউ শৈবাল? হতভম্বতা কাটিয়ে শৈবাল অস্পষ্ট স্বরে হু বলে। শৈবালের উত্তর শুনে ঐশী কপাল কুঁচকে তুহার সামনে দাঁড়িয়ে বলল, তুমি শৈবালের বউ? ঐশী নামের মেয়েটার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, তাই শুধু ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মেয়েটা আবার বলল, তুমি জানো না যে আজ তুমি শৈবালের সাথে দেখা করতে আসবে? আর তার সাথে দেখা করতে আসলে অবশ্যই তার বন্ধুদের সাথে দেখা হবে। এতটুকু ধারণা নিয়েও বুঝি আমাদের জন্য একটু সাজতে পারলে না? এত খ্যাত সেজে দেখা করতে আসে নাকি কেউ? ঐশী আপুর কথা শুনে আমার চোখ ছলছল করে ওঠে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ পুরুষালী শক্ত কণ্ঠ শুনে কেঁপে উঠে তার দিকে তাকাই। ততক্ষণে সে বলল, ঐশী, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। বউটা যেহেতু আমার, সেহেতু সে স্পেশালি আমার জন্যই সাজবে। কষ্ট করে কেন তোদের দেখাতে সাজবে আমার বউ? আমি যেহেতু খ্যাত সেজে আছি, তাই আমার বউও
আমার সাথে দেখা করতে খ্যাত সেজেই চলে আসছে। তীব্র অপমানে থমথমে মুখে তাকিয়ে আছে ঐশী। তার প্রত্যাশার বাইরে ছিল শৈবালের জবাব। সে ভেবেছিল শৈবাল হয়তো স্বভাব সুলভ চুপ থাকবে, নয়তো তাদের সাপোর্ট করবে। কিন্তু সে যে হঠাৎ করে তার বউকে সাপোর্ট করবে, এটা আমার এবং শৈবালের সব বন্ধুদেরই ভাবনার বাহিরে ছিল। আমি কি বলবো বুঝতে না পেরে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ঐশীকে এভাবে অপমানিত হতে দেখে দিয়া এগিয়ে এসে বলল, শৈবাল, তুই এই সামান্য মেয়েটার জন্য ঐশীকে এইভাবে অপমান করতে পারিস না। আর ওর হয়ে তুই জবাব দিচ্ছিস কেন? কথাটা শুনে শৈবাল ভ্রু কুঁচকে দিয়ার দিকে তাকিয়ে বলল, আমি কখন ঐশীকে অপমান করলাম? আমি তো জাস্ট তার প্রশ্নের জবাবটা দিলাম। আর যাকে তুই সামান্য মেয়ে বলছিস সে আমার বউ হয়, তাই মুখ সামলে কথা বলবি। সে তোদের কাছে সামান্য হলে আমার কাছে মোটেও সামান্য না। বাকি রইল ওর হয়ে জবাব দেয়া। তা হলো, আমি যদি এখন কোনো বিপদে পড়ি তাহলে তোরা তিনজনের কেউ এগিয়ে আসবি না। যে আসবে আমার উচিত তার বিপদের সময় তার পাশে থাকা, রাইট? শৈবালের মুখে আমার বউ কথাটা শুনে সারা শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যায়। আমি কিছুক্ষণ থমকানো সুরে তার দিকে তাকিয়ে থাকি। অন্যদিকে তার কথাটা শুনে ওরা তিনজনই গটগট করে চলে যায়। ওদের এভাবে চলে যেতে দেখে নুহাস বলল, আম্মা একেবারে ফাটাই দিছিস মা। তার কথা শুনে শৈবাল চোখ মুখ কুঁচকে ওর দিকে তাকাতেই সে অন্যদিকে তাকায়। তানিম তার দিকে তাকিয়ে বলল, মামা, খাবো চল না। এখনই যদি না খাই তাহলে আমার পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে এসে তোদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। তার কথাটা শুনে আমি ফিক করে হেসে দেই। এতক্ষণের কষ্ট যেন এক নিমিষে উধাও হয়ে যায়। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে অপলক তাকিয়ে আছে। তাই আমি দ্রুত চোখ তুলে সবার দিকে একবার তাকিয়ে নেই। কই না তো, কেউই আমার দিকে তাকিয়ে নেই। তাহলে মনে হলো কেন? খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যে যার মতো আলোচনায় মগ্ন হয়ে পড়ে। এদিকে আসার পর থেকে শৈবাল আমার সাথে একটা কথাও বলেনি, তাই আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। একটু পর শৈবাল ওদের উদ্দেশ্যে বলল, তোরা হলে চলে যা, আমার একটু কাজ আছে। আর আমি আজ বাড়ি যাব, কালকে বা পরশু চলে আসব। শৈবালের কথাটা শুনে তানিম হালকা ঘাড় চুলকে বলল, মাম্মা, সাবধানে চইলো, দেখো আবার পা পিছলে পড়ে যাইবে না। তোমার অবস্থা বেগতিক বোঝাই যাচ্ছে। কথাটা শুনে শৈবাল তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, পড়বো? পড়ে যাব কেন? আর কোথায় পড়বো? তার এত প্রশ্নে নুহাস গলা পরিষ্কার করে দুষ্টু হেসে তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, মেয়েটার প্রেমে। কথাটা শুনেই শৈবাল হালকা কেসে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো। তার অবস্থা দেখে তানিম আর নুহাস মুখ টিপে হাসে। অতঃপর দুজন শীষ বাজাতে বাজাতে প্রস্থান করে। এদিকে আমি আর হিমেল হা করে তাদের দিকে তাকিয়ে আছি। তারা ফিস ফিস করে কি বলছে কিছু বুঝতেছি না। তাদের চলে যেতে দেখে হিমেল কিছুটা নড়ে চড়ে উঠে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, বাঘের কাছে চলে এসেছি গো তুহাপু। এখন এখান থেকে কেটে পড়াই উত্তম হবে, নয়তো বাঘের থাবা থেকে আমি বাঁচতে পারবো না। আমি চলে যাচ্ছি আপু। বলতে বলতে সেও চলে যায়। আমি এখনো ওর যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। সে কেন চলে যাচ্ছে তা কিছুটা আন্দাজ করতে পেরে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলি। ঘুরতে যাওয়ার নাম করে যে হিমেল আমাকে এখানে নিয়ে আসবে তা জানতাম না। আমি জিজ্ঞেস করাতেই সে বলেছিল ভাইয়া তোমাকে দেখতে চাইছে আপু, তাই নিয়ে এসেছি। কিন্তু আমি প্রথম থেকেই নিশ্চিন্ত ছিলাম যে শৈবাল আমাকে কখনো দেখা করার জন্য এখানে নিয়ে আসতে বলবে না। তারপরও চুপচাপ ছিলাম। আমাকে দেখে তার প্রথম চমকে যাওয়ার দৃশ্যটা মিস করতে চাইনি। হঠাৎ মুখের সামনে তুড়ি বাজাতেই চমকে উঠি আমি। তার দিকে তাকাতেই দেখি সে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, আচ্ছা আপনার ভ্রুতে কি কোনো সমস্যা আছে? আমার অবান্তর প্রশ্ন শুনে যে শৈবাল হতভম্ব হয়ে যায় তা তার মুখ দেখেই বেশ বুঝতে পারছি আমি। আমার করা প্রশ্ন তার বুঝে উঠতে বেশ সময় লাগে। যতক্ষণে বুঝলো তখন বলল, হোয়াট? এটা কোন ধরনের প্রশ্ন? ভ্রুতে কি সমস্যা হবে আমার? কোনো সমস্যা না থাকলে সারাক্ষণ এত ভ্রু কুঁচকে থাকেন কেন? এভাবে ভ্রু কুঁচকে থাকতে থাকতে একসময় আপনার ভ্রু আপনার নামে বিদ্রোহ ঘোষণা করবে। আমার কথা শুনে শৈবাল কি বলবে বুঝতে না পেরে ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমার সামনে তো খুব ফটর ফটর করতে পারো, তাহলে কেউ কিছু বললে চুপচাপ হজম করো কেন? তখন তোমার এসব ননসেন্স টাইপের বকবকানি কোথায় থাকে? তার কথাটা শুনে আমি হালকা হেসে বলি, আমার পক্ষ থেকে তাদের বলার জন্য তো আপনি আছেনই। যখন আপনি থাকবেন না পাশে তখন না হয় তাদের জবাব দেব। এখন আপাতত আমার কথার ভান্ডার খালি করতে চাই না। খালি করলে আপনার সামনে ননসেন্স টাইপের বকবক করব কিভাবে? আমার কথাটা শুনে শৈবাল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, এ কি সেই তুহা
যে প্রয়োজনের সময়ও কথা বলতো না। মাত্র কয়েকদিনের ব্যবধানে মেয়েটা কত পরিবর্তন হয়ে গেল। ভাবতেই সে মনে মনে একটা স্বস্তির শ্বাস ফেলে। সে ভেবেছিল অসুস্থ পরিবেশে থেকে থেকে মেয়েটা হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, হয়তো অনেক সময় লাগবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে ভাবেনি। একেই হয়তো বলে মায়ের সংস্পর্শে আসলে পাগলও শান্ত হয়ে যায়। সেখানে তুহা তো একজন সুস্থ মানুষ। আমাকে নিয়ে শৈবাল একটা স্বর্ণকারের দোকানে আসে। দোকানে এসে সে দোকানিকে বলল, দাদা, ছোট পাথরের নাকফুল বের করেন। দোকানি কতগুলো নাকফুল বের করে তার সামনে রেখে আমাকে ইশারা করে বলল, ভাই, ভাবির জন্য? উত্তরে শৈবাল শুধু ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বলে। দোকানি তখন তার হাতে একটা ছোট্ট নাকফুল দিয়ে বলল, আপনি চাইলে এটা নিতে পারেন, ভাবিকে বেশ মানাবে এটায়। শৈবাল নাকফুলটা তার হাত থেকে নিয়ে রাখতে রাখতে বলল, না দাদা, এটা সুন্দর না। অথচ এক পাথরের নিখুঁত ডিজাইনের নাকফুলটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু সাহস করে বলতে পারিনি তাকে। সে আরেকটা নাকফুল হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আগের নাকফুলটা খুলে যত্ন সহকারে হাতেরটা পরিয়ে দিয়ে মুচকি এসে বলল, নাও পারফেক্ট। শৈবালের এক একটা পরিবর্তনে আমি অবাক হয়ে যাই। সে আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে। আমার সব প্রয়োজন মুখ ফুটে বলার আগেই সে বুঝে যায়। মানুষটা কি সারা জীবন এমন থাকবে, নাকি তার মোহ কেটে যাবার পর সে সব ভুলে যাবে, সবকিছু। স্বর্ণকারের দোকান থেকে বের হবার পর থেকে আমি অন্যমনস্ক হয়ে এসব ভেবে চলেছি। বাড়িতে আসার পরও আমাকে অন্যমনস্ক দেখে আম্মু বলল, কি হয়েছে তোর তুহা? এমন লাগছে কেন তোকে? কাল রেজাল্ট দিবে বলে চিন্তিত মামুনি? আম্মুর কথা শুনে আমি চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে বললাম, কাল আমার রেজাল্ট দিবে? উত্তরে আম্মু কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কেউ বলে উঠল, বাহ, বিয়ের খুশিতে রেজাল্টের কথাই ভুলে গেছেন ম্যাম। কথাটা শুনে আমি চোখ বড় বড় করে পেছনে তাকিয়ে দেখি দেয়ালে হেলান দিয়ে বুকে দুহাত গুজে শৈবাল দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে কি জিজ্ঞেস করে। আমি তার কথার উত্তর না দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু সত্যিই কালকে আমার রেজাল্ট দিবে? কথাটা শুনে আম্মু মলিন মুখে মাথা উপর নিচ নামিয়ে হ্যাঁ বলে বলল, টেনশনে কিছু নেই, তুই যেমন পরীক্ষা দিয়েছিস রেজাল্টও তেমনই হবে। আর তোর ওপর আমার পুরো বিশ্বাস আছে, তোর রেজাল্ট খারাপ হতেই পারে না। আম্মুর এত আত্মবিশ্বাস দেখে আমি মনে মনে একটা ফাঁকা ঢোক গিলে নেই। কি করব বুঝতে পারছি না। কিছু খাবে তুমি শৈবাল? না মেজমা, তুমি যাও, আমার কিছু লাগবে না। আচ্ছা, লাগলে কিন্তু তোহা কি বলবে? কথাটা বলতে বলতে আম্মু চলে যায়। আমি এখনো আগের জায়গাতেই থম মেরে দাঁড়িয়ে আছি। একটু পরে শৈবাল আমার কাছাকাছি এসে বলল, এক মগ কফি বানিয়ে দাও। কথাটা শুনে আমি তার দিকে কড়া চোখে তাকিয়ে বললাম, একটু আগেই তো আম্মু আপনাকে কিছু খাবেন কিনা জিজ্ঞেস করেছে, তখন বলেননি কেন? বউ থাকতে আমি শাশুড়িকে দিয়ে কষ্ট করাবো কেন? তার কথা শুনে কি বলবো ভেবে পাই না। ইচ্ছে করছে গলা টিপে ধরে রাখি কিছুক্ষণ। অতঃপর তাকে মনে মনে বকা দিতে দিতে কিচেনে গিয়ে দাঁড়াতেই পেছন পেছন শৈবালও আসে। তাকে আমার সাথে আসতে দেখে তার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে কি এসব? আমার পেছন পেছন আসেন কেন? সে ফ্রিজ খুলে একটা আপেল বের করে ধুতে ধুতে বলল, আমার বাপের বাড়ি, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে তোমার কি? ফটর ফটর না করে কাজে মন দাও। কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে কাজে মন দেই আমি। 2 মিনিটের মাঝে হঠাৎ কেউ একজন চেঁচিয়ে বলল, বিয়ে হয়েছে এখনো 20 দিনও হয়নি, আর তুই এক্ষুনি বইয়ের আঁচলে আঁচলে ঘুরছিস শৈবাল? কথাটা শুনে আমি পেলে চমকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখি 34 কিংবা 35 হবে বয়স এমন একজন মহিলা দাঁড়িয়ে। দেখে যথেষ্ট স্মার্ট মনে হচ্ছে তাকে। সে নাক মুখ কুঁচকে এদিকেই তাকিয়ে আছে। তাকে এগিয়ে আসতে দেখে শৈবাল কিচেন থেকে বের হয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট মা, চেঁচাচ্ছ কেন? তার কথাটা শুনে উনি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললি তুই? আমি চেঁচাচ্ছি? আজকাল ভালো কথা বললেও তোদের কাছে চেঁচামেচি লাগে। অতঃপর একটু থেমে আবার বলল, কি হলো? কি জিজ্ঞাসা করছি আমি? বইয়ের আঁচলে আঁচলে ঘুরছিস কেন তুই? বউয়ের আঁচল ধরে ঘুরলে শরীরের এনার্জি বাড়ে ছোট মা। তুমি যেহেতু মেয়ে, সেহেতু তুমি এই এক্সট্রা এনার্জির মানে বুঝবে না। তাছাড়া শুনলাম বউয়ের আঁচল ধরে হাঁটলে নাকি পুরুষ মানুষ সুন্দর হয়ে যায়, তাই আমিও একটু সুন্দর হওয়ার চেষ্টা করছি। তুমি দেখো না, ছোট চাচ্চু দিন দিন কত সুন্দর হয়ে যাচ্ছে। কি বলবি তুই? তোর চাচু সুন্দর হয়ে যাচ্ছে? প্রশ্ন শুনে শৈবাল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আয়েশ করে বলল, হুম। কিন্তু আমি তো এতদিন বাড়িই ছিলাম না, তাহলে সে কার আঁচল ধরে ঘুরে ঘুরে সুন্দর হচ্ছে?
আবার আরেকটা বিয়ে করেনি তো তোর চাচু? দাঁড়া, দেখাচ্ছি মজা। কথাটা বলতে বলতে উনি চলে যায় উপরে। এতক্ষণে শৈবালের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি আবোল তাবোল বকছে? আমার ভাবনার মাঝেই সে এসে হাত থেকে কফির মগ নিয়ে গান গাইতে গাইতে উপরে চলে যায়। এদিকে আমি শুধু অবাকের ওপর অবাক হচ্ছি। যথারীতি সকাল 11:30 বাজে। পুরো রুম জুড়ে পায়চারি করছি আমি। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। টেনশনে মাথার রগগুলো টনটন করে ওঠে। আর আধ ঘন্টা পরেই রেজাল্ট পাবলিশ হবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যায়। শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। একটু পরপর শাশুড়ি মা নয়তো আম্মু দরজায় টোকা দিয়ে খেতে ডাকে। সকাল থেকে এখনো অবধি নাস্তাটাও করিনি। গলা দিয়ে সামান্য পানি নামতে চাইছে না। আবার দরজায় নক করতে বিরক্ত মুখে বলে উঠি, আম্মু আমি খাবো না বললাম না, ভালো লাগছে না আমার। কথাটা বলার পর ওই পাশ থেকে কোনো উত্তর আসে না দেখে আমি নিশ্চিত হয়ে খাটে বসতে যেতেই ওপাশ থেকে নরম কণ্ঠে আমার নাম ধরে ডাকে। কণ্ঠটা আমার খুব চেনা। এই মানুষটার ডাক কখনো আমি অগ্রাহ্য করতে পারি না। তাই গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দরজা খুলতে দেখে সে বিশ্ব জয় করার মতো একটা হাসি দিয়ে বলল, এই তো আমার আম্মাজান দরজা খুলছে। আসেন আম্মাজান, আপনার জন্য খাবারের অপেক্ষা করছে। কত সুন্দর করে কথা বলেন উনি। শুনলেই মনে একটা প্রশান্তির বাতাস বয়ে যায়। আমি তার কথা শুনে মুচকি এসে বাহিরে বের হই। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি শৈবাল একটা সিঙ্গেল সোফায় বসে আছে। তার কোলে ল্যাপটপ। তার ঠিক পেছনেই হিমেল দাঁড়িয়ে। তার হাতে একটা কাগজ উকি দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি সেটা আমার অ্যাডমিট কার্ড। তার ঠিক বিপরীত পাশের সোফায় সৈকত ভাই, বড় বাবা আর ছোট বাবা বসে আছেন। এদের এত আয়োজন করে আমার রেজাল্ট দেখতে বসতে দেখে আমার গলা শুকিয়ে আসে। আমাকে নামতে দেখেই ছোট মা বলল, এত ন্যাকামি করছো কেন মেয়ে? মনে হচ্ছে সারা বাংলাদেশে একমাত্র তোমারই রেজাল্ট দিয়েছে। তার কথাটা শুনে শাশুড়ি মা রান্নাঘর থেকে ধমকে উঠে থাকে, যার ফলে সে চুপ হয়ে যায়। আম্মু এসে আমাকে টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, এত টেনশন করছিস কেন? দেখবি যা ভালোই হবে। আম্মুর কথা শুনে বিড়বিড় করে বলি, আমার কেমন লাগছে তা তোমাকে বোঝাতে পারলে তো ভালোই হতো। এর মাঝে হঠাৎ হিমেল আমার অ্যাডমিটটাকে দিয়ে পেঁচিয়ে মাইক সিস্টেম করে বলল, গাইস, তুহাপুর রেজাল্ট প্রকাশ হয়েছে, তবে আনফরচুনেটলি সে A+ পায়নি। কথাটা শুনেও আমার মাঝে কোনো হেলদোল এলো না। কারণ আমি যে পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছি তাতে A+ পাওয়া জীবনেও সম্ভব না। একটু পর শ্বশুরমশাই শৈবালকে বলল, কিরে, রেজাল্ট প্রকাশ হয়েছে? কি পাইছো তোহা? পয়েন্ট কত? শৈবাল ল্যাপটপ বন্ধ করতে করতে উঠে দাঁড়িয়ে বলল, এই পাইছে আপনাদের বৌমা। পয়েন্ট হলো 4.83। কথাটা বলতে বলতে সে উপরে উঠে যায়। আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। সে কি রাগ করলো? এ গ্রেড পাওয়ার খুশিতে আব্বু মিষ্টি কিনতে গেছে। বড় বাবা বাজার করতে গেছে। আজ নাকি বাড়িতে আমার পছন্দের সব রান্না হবে। বড় মা আম্মু সবাই দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। হিমেল তার বন্ধুদের ট্রিট দিতে গেল। সবার এত এত আয়োজনেও আমার মনে হচ্ছে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। সেই শূন্যতাটা হলো শৈবাল। সে সেই যে নিজের রুমে ঢুকেছে, এখনো অবধি তার বের হওয়ার নামগন্ধও নাই। একসময় তার কাছে যাওয়ার লোভ সামলাতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়িয়ে আম্মুকে বললাম, আম্মু আমি একটু রুমে যাচ্ছি। কথাটা বলে তার উত্তরে অপেক্ষা না করে আমি উপরে চলে আসি। ধুরু ধুরু করে বুক কাঁপছে আমার। কি হয়েছে তার? সে কি রাগ করলো? কিন্তু এক্ষেত্রে যে রাগ করাটা বেমানান। সে কি একটু আন্দাজ করেনি যে কোন পরিস্থিতিতে আমি পরীক্ষা দিয়েছি? তার তো উচিত ছিল আমাকে সান্ত্বনা দেওয়া বা এই সময়টাতে আমার পাশে থাকা। তাহলে সে নিজের রুমে কি করছে? ভাবতে ভাবতে দরজায় নক করে হালকা উকি দেয় রুমের ভেতরে। শৈবাল খাটে হেলান দিয়ে বসে আছে, তার চোখ আমার দিকেই। আমাকে দেখে চোখ দিয়ে ইশারা করে ভেতরে আসতে বলল। আমিও ভদ্রমের মতো ভেতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়াতেই সে ঠোঁটের ওপর আঙুল দিয়ে আমাকে কথা বলতে নিষেধ করে চুপচাপ বসতে বলল। তার আচরণে একের পর এক অবাক হয়ে যাচ্ছি আমি। আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম তার কোলের ওপর ল্যাপটপ, আর সে বসে বসে ক্লাস করছে। বাড়িতে বসে ভার্সিটির ক্লাস করছে। বাহ, দারুণ ব্যাপার তো। প্রায় 10 মিনিট পর সে ক্লাস শেষ করে ল্যাপটপ অফ করে পাশে রাখতেই আমি বললাম, আপনি কি আমার উপর রেগে আছেন? শুনে শৈবাল ভ্রু নাচিয়ে বলল, রাগ করবো কেন? রেজাল্টের জন্য। কেন, রেজাল্টের কি হয়েছে? তার প্রশ্ন শুনে আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। সে কি বলছে এসব? এমন ভ্রুক্ষেপহীনভাবে কথা বলছে কেন? আমাকে হাঁ করে তাকাতে দেখে সে 2 হাত দিয়ে আমার গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? আপনি আমাকে মারলেন কেন? যা বাবা, কখন মারলাম? তাছাড়া আমার হাতে যদি তুই সত্যিই মাইর খাও তাহলে এতক্ষণে হাসপাতালে থাকতে, বুঝলে? এবার বলো, আমাকে মিস করতেছিলে কেন?
মিস কেন করব? তখন আপনি রাগ করে আপনার রুমে চলে আসলেন, তাই জিজ্ঞেস করতে এসেছি কতটুকু রাগ করেছেন, কত পার্সেন্ট রাগ করেছেন। আমার কথা শুনে শৈবাল ফিক করে হেসে দিয়ে হাসতে হাসতে বলল, আরে পাগলি, আমি তোমার উপর রাগ করতে যাব কেন? আমার ক্লাস ছিল তাই চলে এসেছি। তার মানে আপনি রাগ করেননি? আর এখানে বসে বসে ক্লাস করছেন কিভাবে? নুহাস ভিডিও কলে ছিল, পেছনের ক্যামেরা দিয়ে স্যারের দিকে ফোকাস করছে। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই এইভাবেই করতে হলো। আর তোমার রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বলে আমি মনে করি। অমন একটা অসুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকতেই পারে না, সেখানে তুমি তো তোমার পড়ালেখাও বাদ দাওনি। কত স্ট্রাগল করতে হয়েছে তা একটু হলেও অনুভব করতে পারি আমি, তাই রাগ করিনি। আর তাছাড়া রাগ করবই বা কেন? আজ যদি তুমি স্বাভাবিক একটা পরিবেশে পরীক্ষা দিতে, ঠিক মতো পড়ালেখা করতে, আমি যদি তোমার পড়ালেখার দায়িত্ব নিতাম, তাহলে রেজাল্ট খারাপ হলে রাগ করতাম। কিন্তু এই সব কিছুই যখন হয়নি, তাহলে আমি রাগ করব কেন পাগল মেয়ে? তার কথাগুলো শুনে যেমন ভালো লাগা কাজ করে, তেমনি বুকের ওপর থেকে একটা ভারী বোঝা নেমে যায়। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে নিচের ঠোঁট কামড়ে ধরে মুচকি হেসে বলল, এভাবে তাকিও না মেয়ে, প্রেমে পড়ে যাবে। তার কথাটা শুনে মুচকি হেসে মনে মনে বললাম, আমি আপনার প্রেমেই পড়তে চাই। একবার নয়, দুবার নয়, হাজার কোটিবার পড়তে চাই। 1 ঘন্টায় নয়, 2 ঘন্টায় নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার প্রেমে পড়তে চাই। কিন্তু মুখ ফুটে বললাম, আপনার প্রেমে পড়া আর মহাসাগরে ডুব দেওয়ার সমান। আমি ভাই এত রিস্কি কাজ করতে চাই না। ওকে, আমি বরং সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন তুই মুখ ফুটে বলবে, আমি একটা ভুল করেছি শৈবাল, ভুল করে মহাসাগরে ডুব দিয়েছি। এখন আমি বাঁচবো কিভাবে? সেদিন কিন্তু বাঁচাতে আমাকেই সাগরে ডুব দিতে হবে। শেষের কথাটা শৈবাল আমার দিকে অনেকটা ঝুঁকে বলল। হঠাৎ তার এমন কথায় আর কাছে আমি হকচকিয়ে কিছুটা পিছিয়ে যাই। চোখ পিটপিট করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। তার বড় বড় চুলগুলো চশমার উপর হেলে পড়েছে। হঠাৎ আমার মনে একটা সুপ্ত ইচ্ছে জাগলো তার চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে, কিন্তু অতটুকু সাহস আমার এখনো হয়নি। তাই আরেকটু পিছিয়ে গিয়ে বললাম, এত কাছে আসবেন না প্লিজ, বুকের ভেতর ঢোল বাজে। কথাটা শুনে শৈবাল কানে কানে ফিসফিস করে বলল, আর একটু জোরে পিটাতে বলবো ঢোল? আপনি দিন দিন কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছেন। কথাটা বলতে বলতে আমি সরে এসে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাই। তুহার যাওয়ার পথে তাকিয়ে শৈবাল বলল, সে তো আমি আরো 2 বছর আগেই পাগল হয়েছিলাম। ওই সময় অপ্রকাশিত ছিল, এখন তোমার কাছে প্রকাশিত হলো। শৈবাল আমাকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে সেই যে গেল, আজ 1 মাস হতে চললো তার কোনো খোঁজ নেই। এর মাঝে আমাকে থ্রেট দিছিল পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হবে, তাই সেভাবেই পড়ালেখা শুরু করেছি। এই বাড়িতে আমার প্রধান কাজ হলো 3 বেলা খাওয়া, কোচিংয়ে গিয়ে ক্লাস করার, নিয়মিত পড়া আর ঘুমানো। এছাড়া আম্মু আর বড় মা কেউই আমাকে কোনো কাজ করতে দেয় না, বরং নিজে থেকে কোনো কাজ করতে গেলে 2-3টা রামধমক দিয়ে বসিয়ে দেয় আমাকে। তাই কাজ করাও বন্ধ করলাম। বর্তমানে আমি পড়তে বসে আছি, কিন্তু পড়া হচ্ছে না। শৈবাল আমার সাথে এখনো পর্যন্ত একবারও যোগাযোগ করেনি। অবশ্যই আমার কাছে তার নাম্বার আছে, কিন্তু ফোন করতে ভয় লাগে। যদি সে ফোন রিসিভ করে ধমক দেয় তাহলে, বা জিজ্ঞেস করে কেন ফোন করেছি, তখন কি জবাব দেব? সেই ভয়ে তাকে ফোন করা থেকেও বিরত থাকি। এখন কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। খুব বাজেভাবে তাকে মিস করছি। তার অগোছালো চালচলন, ভ্রুকুচকে কথা বলা, সবটাই খুব মিস করছি। আবু চলো আমরা আইসক্রিম খাবো। হিমেলের কথা শুনে আমি চমকে উঠে তার দিকে তাকাই। সে আমার সামনেই সাহেবী স্টাইলে দাঁড়িয়ে আছে। তার কথাটা বোধগম্য হতেই ভ্রুকুচকে আমি বললাম, এই শীতে আইসক্রিম? জীবনে ইউনিক হতে শিখো আপু, ইউনিক। শেষের কথাটা সে অনেকটা সুর টেনে বলল, শীতকালে আইসক্রিম খেলেই কি মানুষ ইউনিক হয়ে যায়? আরো কতজন আছে, তারাও তো শীত আর গরমকাল বুঝে না আইসক্রিম খাওয়ার সময়, আমি বললাম। তাহলে আমরা তাদের দলেই না হয় যোগ দিলাম। কথাটা বলতে বলতে সে আমাকে চেয়ার থেকে টেনে নিয়ে বাইরে যেতে লাগলো। আমারই বার কি করার আছে এই পাগলটার পাগলামিতে সায় দেয়া ছাড়া? তাই কিছু না বলে তার পায়ে পা মিলাতে ব্যস্ত হয়ে যাই। নিচে নামতেই মুখোমুখি হয়ে আম্মু, বড়মা আর ছোটমার। তারা বসে খোশ গল্পে মেতে উঠেছেন। আমাদের নিচে নামতে দেখে ছোটমা বলল, কিছু লাগবে নাকি তোমাদের? না ছোট মা, আসলে আপুর একটা নোট লাগবে তো সেটাই নিতে যাচ্ছি আমরা। ইমা আপু এখন বাইরে আছে। তার এত গোছালো মিথ্যা দেখে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আসলেই কি সে মিথ্যা বলছে নাকি সত্যি বলছে? ইমা আমার নতুন ফ্রেন্ড, আমরা একই কোচিংয়ে পড়ি। ইমা অনেক চুপচাপ স্বভাবের, আর আমিও কারোর সাথে কথা বলতাম না, তাই সে আমার সাথে বন্ধুত্ব করেছিল। ভালোই জমে উঠেছে আমাদের দুজনের ভাব।
হঠাৎ করে কেউ দেখলে বলবেই না যে আমরা নতুন বান্ধবী। যাই হোক, কোনো মতে হিমেল মিথ্যাটা বলে আমাকে টেনে নিয়ে চলে আসে। তারপর শুরু হয় তার সারাদিনে যত কিছু করেছে তার হিসেব। আমি আর হিমেল গল্প করতে করতে অনেক দূরে চলে আসার পর সে বলল, আপু তুমি এখানে দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিও। সে মাথা দুলিয়ে চলে যায়। হঠাৎ আমার হাতে থাকা মুঠোফোনটা কেঁপে উঠতে আমি চমকে যাই। স্ক্রিনে তাকিয়ে দেখি ইমা নামটা জলজল করছে। আমি কোনো কিছু না ভেবে ফোন রিসিভ করে কানে নিয়ে বলি, এতক্ষণে তোর আমার কথা মনে পড়লো? সারাদিন একটা কলও করিসনি, আর আজ কোচিংয়ে আসিসনি কেন? সরি রে, বড় ভাইয়া অনেক অসুস্থ ছিল, তাই আসতে পারিনি। তো সেটা বুঝি আমাকে জানানো যায় না? কি হয়েছে তোর ভাইয়ের? গত রাত থেকে ভাইয়ার অনেক জ্বর, আর সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই তোকে জানাতে পারিনি। তারপর বল, তোর জামাইয়ের কি খবর? খবর আর কি বলবো, ইমার সাথে কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলেছি আমি। কখন যে ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে পড়েছি তা খেয়ালই করিনি। হঠাৎ কোনো কিছুর ধাক্কায় আমি ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ি, আর আমার পায়ের উপর দিয়ে রিকশার চাকা উঠে যায়। যেটা ধাক্কা খেয়েছি সেটা হলো একটা সিএনজি। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে যাই। অতঃপর পায়ের উপর দিয়ে চাকা যেতেই অনেক জোরে চিৎকার দিয়ে উঠি।